আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে ভালো তলে আছেন। বরাবর মতন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি এপিসোড নিয়ে। আশা করি আজকে এপিসোডগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কেননা পরবর্তীতে সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা বেশি না কথা বলে চলে যাচ্ছি মূল ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন সাইফুল আলম। তার ঘটনাটি বরাবর মতন আপনাদেরও খুব ভালো লাগেছে। তিনি ঘটনা কালেক্ট করেন এবং আমাদেরকে শেয়ার করে থাকেন। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। চল যাচ্ছি ঘটনায়। আশা করি আজকের এপিসোডটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যেই ঘটনাটা বলতে চলছি সেটা যে কতটা দুর্বিষহ সেটা আমরাই জানি। এমন ঘটনা নিজের চোখে দেখো যে কতটা ভয়ঙ্কর ব্যাপার তা আপনারা ঘটনা শোনার পর ঠিক বুঝতে পারবেন। তবে ঘটনা বলার আগে বেশ কিছু কথা বলা প্রয়োজন। আমি পদ্ময় দত্ত, কলেজের বিয়ে শেষ করে মাস্টার ভর্তি হয়েছি। নিজের বাবা মাকে কখনো দেখিনি। আমি ছোট থেকেই নিজের ছোট মাসির কাছে বড় হয়েছি আর তাকেই মা বলে ডেকেছি। মেসোমশাই আর্মিতে আছে, মাসি মেসুর এক আছে। মেয়েটির নাম অয়ন্তিকা। সে কলেজে পড়ে, আমার থেকে 3 বছরের ছোট। সব সময় আমার সাথে ঝগড়া করে, আমাকে মারে। ছোট বোন তো, তাই কিছু বলতে পারে না, বাধ্য হয়ে মার খেতে হয়। আর এইভাবেই 2 ভাই বোনের দুষ্টু মিষ্টি দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সন্ধ্যার সময় অয়ন্তিকা চাঁদ দেখতে ছাদে ওঠেন। কোনো কারণে আমিও ছাদে উঠি সেদিন। ওই বাড়িটা দোতলা, পাশাপাশি আরও 4-5টা বাড়ি আছে, সেগুলো এমনিতেই দোতলা। এখানে অনেক দূর পর্যন্ত খোলা আকাশ দেখা যায়। ছাদ ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মাঝারি সাইজের আম গাছ। গরমের সময় ছাদ থেকে আম পেড়ে আমরা মাখা করে খাই। আমি ছাদে উঠে সামনে গিয়ে দেখতে পারি অয়ন্তিকা আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখ মুখ অস্বাভাবিক। আমি যে উপরে এসেছি সেটাও সে কোনোভাবেই বুঝতে পারিনি। আমি ওর পিছনে গিয়ে ডাক দেই, কে রে? এই অয়ন্তিকা, এই অসময়ে এখানে কি করছিস? যা যা যা, পড়া আছে না, পরে নিয়ে নে। এই অসময়ে ছাদে না থেকে নিচে নেমে যা। আমার কথা শুনে অয়ন্তিকা একটু চমকে ওঠে, তারপর পিছনে ফিরে তাকায়। ওর চোখে মুখে অদ্ভুত দৃষ্টি, চোখ দুটো চলচল করছে। চোখের মধ্যে থাকা সমস্ত জল যেন এখনই ওর গাল বেয়ে নেমে আসবে। ওর কাঁপা কাঁপা গলায় বলল, এই তো দাদা দাঁড়িয়ে আছে, এদিকটাই দেখছি। দাদা, একটা জিনিস দেখতে পারছিস? ভালো করে দেখতো, ওই জিনিসটা কি? অয়ন্তিকার কথা শুন বলে আমার সামনে দিকে তাকাই। হাত উঁচু করে সামনে 2টো বাড়ি ছাড়িয়ে আরেকটা বাড়ির ছাদ দেখায়। তবে সেটার দিকে তাকিয়ে আমি কিছুই দেখতে পারছি না। সারা ছাদ ফাঁকা, কেউ নেই ওখানে। তাই আমি ওকে বললাম, কি দেখবো? তুই কি দেখতেছিস ওইটা বল। অয়ন্তিকা সামনের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, ওই বাড়ির ছাদে দেখ দাদা, একটা মেয়ে বসে আছে আর চুল কেমন যেন উস্কো খুস্কো। পোশাকটাও নোংরা দেখে মনে হচ্ছে কোনো পাগল হয়তো। আমাদের আশেপাশে তো এমন কেউ দেখিনি এরকম পাগল। কোথায় থেকে আসলো এই পাগল? তা কেউই বা তাকে ছাদে উঠতে দিয়েছে? কথাটা শুনেই আমি ভালো করে সামনে তাকাই। সত্যি কথা বলতে কি, এবারও আমি কাউকে দেখতে পারছি না। আশেপাশের কোনো ছাদেও আমি অয়ন্তিকা ছাড়া আর কাউকে দেখতে পারছি না। আর সন্ধ্যার সময় দূরে কেউ থাকলেও এত দূর থেকে তা দেখতে পাওয়াটা অসম্ভব নয়। তবে অয়ন্তিকা কাকে দেখছে আমি বুঝতে পারছি না। কথাটা নিজের মনে ভাবতে ভাবতে বললাম, হ্যাঁ তো আমি তো কাউকেই দেখতে পারছি না রে। তুই কোথায় দেখার কথা বলছিস, ঠিক করে বলতো। অয়ন্তিকা বলে, দাদা ওই দেখো, 2টো ছাদ পাড়িয়ে একটি বড় বাড়ির ছাদ আছে,
ওখানে ওই মহিলা বসে আছে। বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! আজকাল পাগলদের ছাদে উপরে আসে কি করে? আমি আবার ছাদের দিকে উকিয়ে চাই দেখার জন্য, তবে কাউকে দেখতে পারছি না। আর তখনই আমি অন্তিকাকে কিছু বলতে যাব, সেই মুহূর্তে আমার দিকে ঘুরে তাকালো। আর তখন যা দেখতে পারলাম তা দেখে ভয়ে আমার বুক কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না। আমি দেখছি অন্তিকার দু চোখ থেকে চিকন একটা রক্তের ধারা নেমে আসছে। টাটকা রক্ত তার চোখ বেয়ে নেমে আসছে। আমি তখনই চিৎকার করে বললাম, অন্তিকা, এসব কি হচ্ছে? তোমার চোখ দিয়ে কেন পানি রক্ত বের হচ্ছে? আর তখন অন্তিকা ভয় পেয়ে যায়, কোনো কথা বলতে পারে না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি তখন অন্তিকাকে নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসি। হঠাৎ অন্তিকার এমন অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে আমি মানসিকভাবে আমি এবং মাসি দুজনেই খুব চিন্তা করতে থাকি। ডাক্তার ফোন করতেই আধ ঘন্টার মধ্যে তিনি চলে আসেন। ওকে সব রকম চেক আপ করার পর ডাক্তার জানালো ভয়ের কোনো কারণে নেই। আর অন্তিকার চোখ থেকে যেই রক্তটা বের হয়েছে, বের হওয়ার কারণ অন্য কিছু নয়। চোখে কি একটি পোকা পড়েছিল, আর সেই পোকার কোনায় ছিদ্র করে দিয়েছে, আর তার জন্যই এমনটা হলো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি। সত্য কথা বলতে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। মাসি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু এখন যখন ভয়ের কিছুই নেই, তখন আর এসব না ভাবাই উত্তম। এরপর বেশ কিছুদিন চলে যায়। অন্তিকা এমন সুস্থ হয়ে যায়। তবে এর মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আমাদের চোখে পড়ে। আমরা প্রায় দেখি অন্তিকা অন্ধকারের মধ্যে একা থাকতে চায়, কারোর সাথে কথা বলতে চায় না। কিন্তু যখন জিজ্ঞাসা করি কার সাথে কথা বলছিস, তখন সে কোনো জবাব দিতে পারে না। হতভম্ব হয়ে বসে থাকে, যেন আমি যা বলছি তার কিছুই সে বুঝতে পারছে না। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। আমি অথবা মাসি কারোর সাথে কোনো কথা বলে না, সব সময় একা একা নিজের করে থাকে। তবে সেদিন রাত্রে যে ব্যাপারটা ঘটল তা এতটা ভয়াবহ বলার মতো নয়। সেদিন রাতের বেলা জোর করে খাইয়ে দেয় মাসি। অন্তিকা খেতে রাজি হচ্ছিল না, তবু অনেকভাবে বুঝাইয়ে খাইয়ে দেওয়া হয়। খাওয়ার পর ঘন্টা খানেক পর সে ঘরে বাতি নিভিয়ে মাসি নিজের ঘরে চলে আসেন। আমার তখন ঘুম আসেনি। আমি ফোনে কারোর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতেই পাশের ঘর থেকে অন্তিকার কান ফাটানো চিৎকার শব্দটা শুনি। এত ভয়াবহ চিৎকার রাত্রেবেলা কেউ শুনলে ভয়ে সেখানে জমে যাবে। তবে আমি চিৎকার শুনে এক লাফে বিছানায় থেকে উঠে বসি। অন্তিকা এমন ভাবে চিৎকার কেন করলো সেটা ভাবতে ভাবতেই যখন ঘরের বাইরে বেরিয়ে আসি, ওর রুমের সামনে আসি, ওর রুমের দরজা খোলা, ভিতরে একটা জিরো বাল্বের লাল বাল্ব জ্বলছে। ওই অবস্থায় আলোটা বড্ড বিভৎস লাগছে, যেন এক গুচ্ছ রক্ত সারা ঘরে বইয়ে দিয়ে চিঠিয়ে আছে। তবে ঘরের মধ্যে প্রবেশ করে আমি আরো অবাক হয়ে যাই। ঘরের মধ্যে কেউ নেই। আমি আবার বারবার অন্তিকার নাম ধরে ডাকতে থাকি, অন্তিকা, এই অন্তিকা, কোথায় তুই? কিন্তু তার কোনো চিহ্নই নেই ঘরের মধ্যে। একটা ঠান্ডা শীতল পরিবেশ চারিদিকে। মনে হচ্ছে এই ঘরে জীবিত কোনো মানুষ থাকে না। মৃত মানুষকে হিমা ঘরে রাখতে তেমন ঠান্ডা প্রয়োজন, ঠিক ওই রকম রুমটা ঠান্ডা হয়ে রয়েছে। ওরে রাত্রেবেলায় অন্তিকা গেল কোথায়? কথাটা ভাবতে ভাবতে আমি ঘর থেকে বেরিয়ে যাব। তার আগে মাসি আমার সামনে এসে হাজির। তার চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটেও আছে। আমাকে দেখে বলল, বাবা, তোর বোনটা কোথায়? তোর বোনটা দেখেছিস? এত জোরে চিৎকার করলো কেন? ঘরে ঘুমাচ্ছে মা, তুমি যাও শুয়ে পড়ো। মাসি এমনিতেই হাই প্রেশার, তার
তার উপরে যদি বলি অয়ন্তিকা করে নেই, সেটা শুনলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই এই মিথ্যা কথা বলে তাকে ঘরে পাঠিয়ে দিতে হলো। মাসি আর কোনো কথা বলল না। তখনই যেমন এসেছিল তেমনি হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে যায়। তবে এখন আমার স্থির হয়ে বসে থাকলে হবে না, এখন অয়ন্তিকাকে খুঁজে বের করতেই হবে। মাসি কোনো কিছু জানার আগেই ওকে ঘরে নিয়ে আসতে হবে। কথাটা ভাবা মাত্রই আমি আর এক মুহূর্ত অপেক্ষা করি না। তখন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি। এই বাড়ি রাত্রেবেলা ওর দূরে কোথাও যাওয়ার কথা নয়। আর তখন মনে হয় ছাদ থেকে একবার ঘুরে আসি। কথাটা ভাবা মাত্রই আমি দূরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। ছাদে আসতেই যেন একটা বুকটা কেঁপে ওঠে। মৃদু অন্ধকারের মধ্যেই স্পষ্ট দেখতে পাচ্ছি ছাদের একদম কিনারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মৃদু মন্দ ঠান্ডা বাতাসে তার খোলা চুলগুলো উড়ে একটা ফটকা গন্ধ নাকে এসে লাগছে। বাতাসে শীতলা যেন আমার শরীরকেও কাঁপিয়ে দিচ্ছে। তবে দূর থেকে মেয়েটাকে মুখটা দেখা যাচ্ছে না। তবে তার পরনে আছে ঢিলে ঢালা পাজামা। তার পোশাক বাতাসেও ফরফর করে নড়ছে। তবে এই পোশাক যে দেখে আমার চিনতে একটু অসুবিধা হয় না যে এটাই আমার বোন অয়ন্তিকা। তবে এত রাতে এই এখানে কি করছে, তার এই ঠান্ডা এভাবে দাঁড়িয়ে আছে কেন? কথাটা নিজের মনে ভাবতে ভাবতে আমি একে ডাক দেই, অয়ন্তিকা, অয়ন্তিকা, তুই এত রাত্রে এখানে কি করছিস? সামনে থেকে কোনো জবাব আসে না। ও ওঠে দাঁড়িয়ে আছে। হাওয়ায় খোলা চুলগুলো উঠছে। আর এটা থেকে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব করি, যেন আমাকে চাপটে ধরেছে। অনুভূতি যেন আমাকে চাপটে ধরেছে। মনে হচ্ছে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না। কথাটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে এগিয়ে যাই। অয়ন্তিকা একদম কাছাকাছি এসে দাঁড়াই। আর তখন চোখ যায় ওর কাঁধের কাছে, যেখানে জমাট ভেজা কালো হয়ে আছে। আর পাশে বসে এসে বললাম, কিরে বোন, কিরে, তোর কি হয়েছে? কথা বলিস না কেন? আর তোর কাঁধে বা কি হয়েছে? রক্তের মতো ভিজে আছে, বলস না। আমার কথা শুনলেই অয়ন্তিকা আমার দিকে তাকিয়ে ওর চোখেও অদ্ভুত দৃষ্টি, চোখে একরাশ ভয়ের ছাপ ফুটে আছে। মুখে দিয়ে কোনো কথা বের করতে পারছে না, যেন তবুও কাঁপা গলায় অসংযত ভাবে বলল, আমার গালে খুব ব্যথা করছে দাদা। ও আমাকে ছাড়বে না, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দেয় না, আমাকে কারোর সঙ্গে থাকতে দেবে না। কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। আমি তখনই সামনে কোণার দিকে তাকাই। সেখানে একটা বড় আম গাছ আছে। আর সেখানে আম গাছের ডালে একটা মেয়ে মানুষ বসে আছে। তার চুল উস্কো খুস্কো, পরনে কাপড় নোংরা, মাথায় বড় বড় চুল, মুখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে কে সে? আর এত রাতে গাছই বা কি করছে? কথাটা ভাবতে ভাবতে আমি অয়ন্তিকার কাঁধটা ভালো করে দেখি। আর যা দেখতে পাই তা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখি যে অয়ন্তিকার কাঁধে কেউ যেন নখ দিয়ে আছড়ে দিয়েছে, খুবলে মাংস তুলে নিয়েছে। আমি ভয়ত কণ্ঠে বলি উঠি, কিরে, এসব কি হচ্ছে? এসব কি? কে তোকে এসব ভাবে আশ্রয় দিয়েছে? আর তখনই অদ্ভুত ভাবে অয়ন্তিকা বলে ওঠে, একটা মেয়ে মানুষ ভাইয়া, পাগলের মতো দেখতে। ওই সে আমাকে কারোর সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না, কিছু বললে আমাকে আশ্রয় দেয়, কামড়ে দেয়। কথাটা শুনে ভয়ে আমার বুক কেঁপে ওঠে। আর তখন আমি পাশের গাছের দিকে তাকাই। আর তখন দেখতে পারি সেই নারী মূর্তিটা এখনো গাছের ডালে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর শব্দ করে হাসছে। তার তখনই আমি অয়ন্তিকার জিজ্ঞাসা করি, ওই গাছের ডালে বসে আছে কে? এটাকে তোর বান্ধবী নাকি অন্যতান? আর তখন অয়ন্তিকা ভয় পেয়ে যায়। ভয় পিছে গিয়ে বলল, হা দাদা, ওই মেয়েটাই আমাকে বিরক্ত করে দাদা, ও আমাকে মেরে ফেলবে। কথাটা বলতে বলতে
নিচে তাকাই, ঠিক আছে, আর কিছুই নেই। তবে আমি একটা ব্যাপার তখন বুঝতে পারছি না, অন্তিকের সাথে আরেকটা মেয়ে আছে, তা আমি তো জানি না। ওর উপস্থিতি তো আমি বা মাসে কেউ জানি না। একটা মানুষ নিঃশব্দে কিভাবে থাকতে পারে, আর এত তাড়াতাড়ি গাছ থেকে নেমে কোথায় বা যেতে পারে? কথাটা ভাবতে ভাবতে আমি নিচে নেমে আসি। ওই মেয়েটাকে আর সেই অয়ন্তিকার কাছে কি করছে সবটাই জানতে হবে, তা না হলে পুলিশ খবর দিতে হবে। কথাটা ভাবতে ভাবতে আমি নিচে চলে আসি। অয়ন্তিকার রুমে এসে দেখি ওই গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। আমি ওকে বললাম, কি রে বোন, কি হলো? ওই মেয়েটা কি গেল কোথায়? তুই কি চিনিস ওই মেয়েটাকে? অয়ন্তিকা ঘুম জড়ানো গলায় বলো, ওকে সব সময় পাওয়া যায় না দাদা, ও যে মানুষ না, ও হলো